হ্যালো ভিউয়ার্স, আজকের নতুন ভিডিও রাশিবিজ্ঞান ক্লাস 10 শুরু করে দিই। আশা করি সবাই ভালো আছো। রাশিবিজ্ঞান হলো রাশির অধ্যয়ন, অর্থাৎ বিভিন্ন যে ডেটাগুলো দেওয়া থাকে এবং ম্যানিপুলেশনের যার মধ্যে সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ এবং উপসংহারের উপনীত হওয়ার একটা উপায় রয়েছে। এগুলো কোন কাজে লাগানো হয়? সাধারণত রাশিবিজ্ঞানের কাছে তাই এই যে আমাদের প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হয়। আমাদের রাশিবিজ্ঞানের যে জিনিসটা ইম্পর্টেন্ট প্রথমত সেটা হচ্ছে মধ্যগামিতার মাপক। মানে বলা হলো যে কোনো একটা তথ্য দেওয়া থাকবে, এর কোনো বিশেষ সংখ্যা যেগুলো সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে, সে প্রতিনিধিত্ব যারা করছে সেগুলোকে সাধারণত কোনো তথ্যের কেন্দ্রীয় অবস্থান, মানে একটা ইনফরমেশান দেওয়া আছে, সেই ওভারঅল থেকে মিডিল মোটামুটি সেন্টারকে, এই সেন্টারটা মোটামুটি মিডিলে যাওয়া, যার থেকে দুদিক থেকেই মোটামুটি ইকুয়ালভাবে ক্যালকুলেট করা যায়, ভাবতে পারি সে কোনো তথ্যের কেন্দ্রীয় অবস্থান এর কাছাকাছি থাকে। এই বিশেষ সংখ্যাগুলোকে তথ্যের মধ্যগামিতার মাপক, অর্থাৎ যে সংখ্যাগুলোর মাধ্যমে আমরা কোনো একটা ডেটা বা ইনফরমেশনের মোটামুটি সেন্টার সম্পর্কে আইডিয়া নিতে পারি, সেই বিশেষ সংখ্যাগুলোকে মধ্যগামিতার মাপক বলা হয়। তো এখান থেকে প্রথম প্রশ্ন আসে যেটা মধ্যগামিতা, এই রাশিবিজ্ঞানের মধ্যগামিতার মাপক কয়টি এবং কী কী? 3টে: মিন, মিডিয়ান, মোড, বা গড় বা মধ্য, সেটা বলে মিন বলা হয়, মধ্যমা, মিডিয়ান আর যে সংখ্যাগুরু আমরা পরপর দেখি। এবার প্রথমত আমরা যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যৌগিক গড়, যেটা বলে ইংলিশে অ্যারিথমেটিক মিন। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকে, কখনো অবিন্যস্ত, মানে দেওয়া থাকলে কোনো একটা ক্লাসের স্টুডেন্টের সংখ্যা 1 2 3 4 5 এরকম দেওয়া থাকলো, কারোর ওয়েট দেওয়া থাকছে, সেই বিভিন্ন রকম এইগুলো দেওয়া আছে। যে ধরো 10 জন স্টুডেন্ট রয়েছে, সাপোজ 10 জন স্টুডেন্ট একটা ক্লাসে, এক একজনের ওজন এক এক রকম, ইউনিক নেই, সবাই ইউনিক, কোনো কমন নেই। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় অবিন্যস্ত বা আনগ্রুপড, অবিন্যস্ত বা আনগ্রুপড। তাহলে এই গড়কে সবসময় এক্স, যে চলরাশিকে যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স দ্বারা এক্স বার, এটাকে বলা হয় যে এক্সের মাথায় ধরো তুমি এটা লিখলে, এটাকে পড়া হয় এক্স বার। গড়কে সাধারণত যে আমরা যদি চলরাশিগুলো এক্স ধরা হয়, তাহলে এক্স বার, যদি ওয়াই ধরি তাহলে ওয়াই বার লিখবো। তাহলে গড় এক্স বার মনে রাখবো অবিন্যস্ত। সাপোজ 10 জন স্টুডেন্ট আছে বা 5 জন, ছোটো করে দেখিয়ে দিই তাদের বুঝতে পারবে। ধরো 5 জন স্টুডেন্ট, কারোর ওজন 31 কেজি, কারোর ওজন 32 কেজি, কারোর ওজন 33 কেজি, বা 4টি যদি বা 35, তাহলে তাদের এই 5 জনের গড় কত? সেই এই ধরনের, বা আমরা যে স্কুলগুলোতে পড়ছি 7খানা সাবজেক্ট থাকে, বা 5খানা বা 6খানা সাবজেক্ট থাকছে, তো সেক্ষেত্রে টোটাল সাবজেক্ট, সব কটা সাবজেক্টে কত নাম্বার পেলাম সেটা যোগ করা হয়। যোগ করে কী করি, যে যতগুলি সাবজেক্ট সেই সংখ্যা দিয়ে ভাগ করে, এটা কি এনকে বলা হয় মোট সাবজেক্ট সংখ্যা বা মোট তথ্য সংখ্যা, যে কতগুলো ডেটা রয়েছে। তাহলে এখানে x1 মানে যত, এই যে 31-এর মান বলবো, x2 মানে 32, x3 ডট এন সংখ্যা, এনের মান যা খুশি হতে পারে। এটাকে সংক্ষেপে লেখার জন্য লেখা হয় সিগমা বা সামেশন বলা হয়। সিগমা i = 1 to n xi মানে আই এর মান 1 থেকে ছোটো, তাহলে x1 সামেশন মানে দেখো লেখা আছে সিগমা গ্রিক চিহ্ন, এটা বর্ণটি, যার অর্থ হলো যোগফল বা সমষ্টি। তাহলে এক্স বার সমান কি যে এই এনটাকে 1/n লেখা হয়, সামেশন অফ i = 1 to n xi। তাহলে এখানে কী হচ্ছে, যেমনটা যে সংক্ষেপে বলা যায়, তাহলে কী হচ্ছে, সবকটা যোগফলকে প্রথম যদি অবিন্যস্ত মনে রাখবো আনগ্রুপড, সেক্ষেত্রে যত কয়টা রাশি দেওয়া সব কটাকে যোগ করব। যোগ করার পর অ্যাড করার পর যতগুলি সংখ্যা ছিল ঠিক তত দিয়ে, 5টি সংখ্যা রয়েছে 5 দিয়ে, যদি 10টি সংখ্যা থাকতো 10 দিয়ে ভাগ করতাম। এটা হলো এইভাবে। কিন্তু এবার পরবর্তী প্রসেস, ধরো সাপোজ সেখানে তোমার আনগ্রুপ না দিয়ে গ্রুপই দিয়ে দিল। গ্রুপ বলতে ধরো এই তুমি টোটাল 7খানা সাবজেক্ট, সাপোজ এই 7খানা সাবজেক্টের মধ্যে তুমি বাংলায় 80 পেলে, ইংলিশেও 80 পেলে, তাহলে একই নাম্বার দুটো বিষয় পেলে। অর্থাৎ সেক্ষেত্রে কি, যখন কোনো একটি নাম্বার রিপিট করছে তখন সাধারণত আমরা এই সূত্রের মাধ্যমে গড় নির্ণয় করি। সেক্ষেত্রে কি এক্স বার ইকুয়াল টু সামেশন, দেখো সামেশন শুধু আগেটা ছিল এক্স আই, এখানে হচ্ছে এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এই সামেশন এফ আই মানে হচ্ছে
সামেশন এফ আই মানে হচ্ছে তোমার মোট এন, মানে মোট যে কতগুলো সংখ্যা ছিল সেটা। এখানে হচ্ছে এফ আই এক্স আই, এই এফ আই এক্স আইকে বলা হয় ভারযুক্ত পরিসংখ্যা, ভারযুক্ত এফ আই এক্স আইকে বলা হয় ভারযুক্ত পরিসংখ্যা। আর এই যে এফ মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, আর টোটাল ফ্রিকোয়েন্সি যোগফল বা পরিসংখ্যা যোগফলকে বলা হয় এন। তবে এখানে তুমি একটা উদাহরণ যদি দেওয়া যায়, তো এখানে আমি লিখছি বাংলায় পেলে 80, অঙ্কেও পেলে 80, আর কিছু কিছু সাবজেক্টে 81 পেলে, আর দুটোতে কত 79 পেলে। তাহলে এখানে 80 কতগুলো দুটো, 81 কতগুলো দুটো, 79 দুটো, সেই তাহলে টোটাল কিন্তু ফ্রিকোয়েন্সি 6, 1 2 3 4 5 6। কিন্তু এক্ষেত্রে এই যে আমরা যখন করবো তাহলে 80 পেয়েছে, 80-র ঘর লিখে আমরা 9-এ ক্লাস করেছিলাম যে 80 লিখবো, 80 লেখার পর দুটো ট্যালি মার্ক করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। 81 করেছি, তার পাশে 2 লিখবো, 79 2। তাহলে সেগুলোকে বলা হয় যে ভারযুক্ত পরিসংখ্যা। কী করে বের করবো? একটা অঙ্ক দেখা যাক। এটাকে আরেকটা বলা ডিরেক্ট, যখন কোনো একটা অঙ্ক দেবে তখন তাকে বলা হয়, যদি বলা হয় যে প্রত্যক্ষ পদ্ধতিতে বা ডিরেক্ট পদ্ধতিতে গড় নির্ণয় করা, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো। সাপোজ একটা অঙ্ক দেখো তোমাদের জন্য দেওয়া আছে, বই 1 নম্বরের অঙ্ক আছে ক্লাস 10-এর, প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। বয়স দেওয়া আছে, এই যে বয়স সিম্পল দেখো, বয়স দেওয়া আছে 15 16 17 18 19 20, এগুলো হচ্ছে এক্স আই। এই যে এখানে দেওয়া আছে 15 বছর বয়সে কতজন স্টুডেন্টের বন্ধুর সংখ্যা 4 জন, 16 বছরে কতজন রয়েছে 7 জন, 17 বছর বয়সে কতজন বন্ধু রয়েছে 10 জন। তাহলে এখানে কি বলছে মনে রাখবে, এখানে বলছে প্রত্যক্ষ পদ্ধতি। যখনই এই কথাটা উল্লেখ করা হবে, প্রত্যক্ষ পদ্ধতি কথাটা হয়, তখন কিন্তু আমাদের এই সূত্রটি এক্স বার ইজ ইকুয়াল টু এই সূত্রটা প্রত্যক্ষ, এখানে 3টে পদ্ধতি আমরা দেখতে পাবো যে প্রত্যক্ষ পদ্ধতি যখনই বলা হয় তখন কিন্তু তোমাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। সেক্ষেত্রে দেখো যে 15 রয়েছে, এখানে এফ আই এক্স আই যে ভারযুক্ত পরিসংখ্যা, এফ আই এক্স আই মানে যে 4 15তে কত হচ্ছে, এখানে 60 লিখবো, 7 16তে কত 112, 10 17 কত 170, 10 18তে কত হচ্ছে 180, 5 19 কত হয় 95, 4 20তে 80। এবার কি বলছে, এখানে আমাদের সূত্র অনুযায়ী সামেশন এফ আই রয়েছে, তাহলে এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে লিখবো সামেশন এফ আই সমান সমান কত হয়, তুমি সামেশন এফ আই যোগ করে 7 4 11, এখানে ধরো 9, 9 10 কত 19 হচ্ছে, 9 10 19, 19 10 29, 29 সাথে 36, 36 4 হচ্ছে 40, তার সামেশন এফ আই দেখো এখানে 40। একই রকমভাবে এটা যদি যোগ করা হয়, 5 2 7 থাকছে, 17 25 1 39, এখানে হলো 39 9, হাতে 3 3 একে 4 4 কে 5 5 একে 6। তাহলে আমাদের সূত্র অনুযায়ী তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে যোগ করে টোটাল সংখ্যা হচ্ছে 40, আর এখানে হচ্ছে এফ আই এক্স আই টোটাল যোগফল হচ্ছে এখানে 60, এখানে এটা গুণ করা হয়েছে, 4 15 60, 7 16 112, 10 17 170, 10 18 10 180, 5 19 95, 4 20তে 80। তাহলে এটা যোগ করা হচ্ছে, টোটাল যোগফল হচ্ছে 4697। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যদি এখানে করা হয় গড় নির্ণয় গড় এক্স বার ইজ ইকুয়াল, যেহেতু চলরাশি কি এক্স হচ্ছে, এক্স বার ইজ ইকুয়াল টু কি সূত্র কি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তাহলে যোগ করে দিই, মানটা জাস্ট বসিয়ে দিই, মানটা কত হচ্ছে 697 বাই 40, যে আমাদের পরিসংখ্যা টোটাল পরিসংখ্যা কত 40, এটাতে ভাগ করায়, যদি ভাগ করা 40-কে 40 থাকছে 29, 229 মানে 200, 7 428, 280 থাকছে 10, 100 4 20 116 থাকছে, 17 থাকছে 160, 4 16তে 160 থাকছে 10, তখন 40 দুগুণে 80, আবার যখন দশমিক দিয়ে শূন্য বসাবো 5 40-এ 200 এত। তাহলে আমাদেরকে নির্ণয় গড় কত হলো 17.425। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। কোন পদ্ধতিতে? এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির কথা বলা দেওয়া আছে। নেক্সট দেখো, আগেটা ছিল প্রত্যক্ষ পদ্ধতি, এবার হচ্ছে নতুন একটা পদ্ধতি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউম মিন। মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা অ্যাজিউম, মানে মোটামুটি একটা কল্পনা করে গড়টা হতে পারে, তখন এই গড়টাকে এর কাছাকাছি কোনো একটা জায়গা হবে। এই অ্যাজিউমিন পদ্ধতিকে সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয় বা বিচ্যুতি পদ্ধতিও বলা হয়। কী হয়েছে এখানে, এটা হালকা বিচ্যুতি হবে। এই যে এটা কি,
এটা হচ্ছে যে আমরা ধরো একটা অঙ্ক দেওয়া আছে, তাহলে উপরটুকু পরে বলছি। এটা এই যে শ্রেণীর সীমানা, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করতে বলছে। শ্রেণীর সীমানা দেওয়া আছে। এবার শ্রেণীর সীমানার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা শিখে গেছি আগে। শ্রেণীর সীমানা হচ্ছে ধরো যেখান থেকে এইখানে কোথাও 0 থেকে 40, যেখানে 40 শেষ হলো, পরের শ্রেণীটা ঠিক সেইখান থেকেই শুরু হয়েছে। 40 শেষ হয়ে 40 থেকে শুরু হয়েছে, 80 শেষ হয়েছে 80 থেকে শুরু হয়েছে, 120-তে শেষ হয়েছে 120 থেকে, অর্থাৎ যেখানে শেষ সেখান থেকেই যদি শুরু হয় তখন আমরা সেটা বলি শ্রেণীর সীমানা বলা হয়। যদি না হয় পরবর্তীতে কী হয়, আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে কল্পিতকর পদ্ধতির সূত্র হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই। এই যে এটা কি আমরা অঙ্ক করে বুঝতে দেখাবো। আর ডিআইটা কী করে, ডিআই সমান সমান মনে রাখবে, একটু দেখে রাখো আপাতত। ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ। এক্স আইটা কি আমরা এটা জানি শ্রেণীমধ্য, এক্স আই হচ্ছে শ্রেণীমধ্য। শ্রেণীমধ্য কী করে বের করতে হয়, শ্রেণীমধ্য সমান সমান উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে শ্রেণী মধ্যক পাওয়া যায়। তাহলে দেখো একটা অঙ্কটি এবার, হ্যাঁ এইবার এবার এইখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার কতগুলি ঘর করতে হয় সেটা আমাদের জানতে হবে, মুখস্থ নয়। ভালো করে দেখো, একটা শ্রেণী সীমানা দেওয়া থাকবে আর একটা পরিসংখ্যার ঘর, এই দুটো ঘর দেওয়া থাকছে। এবার আরও 3টে কেন আমি করলাম, আমার দেখো এখানে কী দেওয়া আছে, এক্স বারের এ সমান সমান, এ তো পাবো, এ কোথা থেকে পাবো, এ পাবো দেখো এ সমান সমান শ্রেণী মধ্যকের মধ্যেকার কোনো একটি মান নিয়ে নেবো। তাহলে শ্রেণী মধ্যক তৈরি হতো, অর্থাৎ এক্স আই বের করতে হবে। তাহলে এক্স আই জন্য একটা ঘর করা হয়েছে। দেখো শ্রেণী মধ্যকের জন্য যেহেতু একটা শ্রেণী মধ্যক লাগবে, যে এ যার কাছ থেকে ধরা হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যক, এক্স আই একটা ঘর হবে। ডি আই, এই যেখানে ডি রয়েছে দেখো, এখানে তোমার ডি রয়েছে, এটা ডিআই এর জন্য একটা ঘর লাগবে এবং এফ আই ডিআই এর জন্য একটা ঘর লাগবে। তাহলে এফ আই এর জন্য একটা ঘর লাগছে, এ যেখানে পাবো সেখানে একটা ঘর লাগছে, এফ আই ডিআই এর জন্য একটা ঘর লাগছে। তাহলে 1 2 3টে এবং সিম্পল ডিআই এর জন্য একটা 4টে, আর একটা শ্রেণীর সীমানা যার থেকে আমরা শ্রেণী মধ্য, অর্থাৎ টোটাল 5টা ঘর লাগছে। তাহলে ডিআই সমান সমান কি, প্রত্যেকটা এক্স আই থেকে এ বিয়োগ করলে যেটা পাবো সেটাকে হচ্ছে ডিআই বলা হয়। তাহলে দেখো শ্রেণী মধ্য কী করবো, 0 আর 40 যোগ করলে কত হয়, 40 হয়, 40কে 2 দিয়ে ভাগ করলে হতো 20। এবার তুমি প্রত্যেকটা যোগ করে 40 আর 80 যোগ করলে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে 60। তুমি যদি এভাবে করতে পারো, অথবা দেখো ডিফারেন্স কত, রেঞ্জ কত, 0 থেকে 40 মানে 40। এবার তুমি পরপর 40 যোগ করলে দেখো 20 পর 40 60, 60-এর সাথে 40 যোগ করলে 100, 100 সাথে 40 যোগ করলে 140, 140-এর সাথে আরও 40 যোগ করলে হয় 180। আর এখানে আমাদের কী বলতে হবে, ডিআই দেখো, ডিআই মানে হচ্ছে আমি মোটামুটি মিডিলে, তোমাকে একেবারে মিডিলে ধরতেই হবে এমন কোনো ব্যাপার নয়। আমি এই যে ভালো করে কোথা কার মধ্যেকার হচ্ছে শ্রেণী মধ্যকের এই যে মানগুলো পেলাম তার মধ্যেকার কোনো একটা মান আমি এ ধরে নেব। যদি এ ধরে নিই, ডিআই সমান সমান দেখো এক্স আই মানে এটা থেকে 20 থেকে 100 বিয়োগ করো, 20 - 100 সমান সমান কত যাচ্ছে -80, 60 - 100 সমান সমান দাঁড়াচ্ছে -40। 100 থেকে 100 বিয়োগ করলে 0 সাধারণত, 100 - 100 কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ করলে। এবার 140 থেকে 100 বিয়োগ 40, 180 থেকে 100 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 80। এবার এটাকে শ্রেণী মধ্য ডিআই বের করে, এবার কী হচ্ছে এফ আই ডিআই, দেখো এফ আই ডিআই, এফ কোনটা পরিসংখ্যা, ডিআই কোনটা এটা, যে 12 আর 80 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 8 12 96, 960। ঠিক একই রকম এটা করবো -800। দেখবো সবসময় মনে রাখবো যেখানে এ ধরবে তার বাকি ঘরগুলো শূন্য চলে আসবে। 20কে 40 দিয়ে গুণ করলে হয় 800। এবার 80কে 8 13 104, অর্থাৎ 1040। এবার এসে সব যোগ করতে, দেখো প্লাসের 800 মাইনাসের 800 বাদ হয়ে যাচ্ছে, প্লাসের 800 মাইনাসের 800 বাদ গেলে 1040 থেকে যদি তুমি 960 বিয়োগ করো, সামেশান এফ আই ডিআই সমান সমান দাঁড়াচ্ছে কত 80। আর এখানে সামেশান এফ আই সমান সমান দাঁড়াচ্ছে, যোগ করলে কত হয় যে 33, ধরো 25, এখানে 65 আর 25 হলো 90। এটা দাঁড়ালো। এবার সূত্র কি, এক্স বার সমান সমান সূত্র হচ্ছে এ অ্যাজিউম মিন, যেটাকে আমরা এ ধর, কোথা থেকে আবারও মনে রাখবে, এ কোথা থেকে শ্রেণী মধ্যক থেকে এ ধরা হয়, এ প্লাস সামেশান এফ আই
ডিআই বাই সামেশন এফআই সূত্র লেখা হলো। তাহলে এই মানে কত ধরেছি, এই মানে আমি 100 ধরেছিলাম, 100 প্লাস সামেশন এফআই ডিআই মানে কত 80, আর সামেশন এফআই মানে কত 90। 0 0 কেটে গেল, থাকছে 100 যোগ, এটা যদি ভাগ করা হয় মোটামুটি কত থাকবে, 8কে যদি ভাগ করি দশমিক দিয়ে 80, 9 নং 81, সরি 8 নং 72, সরি 8 নং 72, আবার 8 থাকছে, 8 নং 72 এবার চলতে থাকবে। তাহলে যেহেতু আমরা 2 ঘর পর্যন্ত নেই প্লাস 0.89, সে জানি দশমিকের পর যদি 5-এর পরের সংখ্যাটা 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে কত হচ্ছে 100.89 প্রায়। তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা 100 যে ধরেছিলাম মোটামুটি গড় ভেবে নিয়েছিলাম, মোটামুটি মিডিলে ধরবো, প্রথমবার লাস্টে ধরতে যাবে না, কারণ তোমার ক্যালকুলেশন তাহলে বসে বড়ই করতে হবে। এটা যেহেতু বলা হয়েছে প্রথমেই সংক্ষিপ্ত পদ্ধতি ক্যালকুলেশনটা ছোট করার জন্য, এখানে বড় ক্যালকুলেশন আসেনি, তাহলে আমরা কোনো একটা জায়গায় শ্রেণী মধ্যকের মাঝখানে কোনো একটা মানকে আমরা 100 মানে ধরে নেব, সেটা বলে অ্যাজিউম মিন, মানে আমরা কল্পনা করে নিয়েছি যে এটাই মোটামুটি গড় হবে। তো দেখো আলটিমেট যেটা দাঁড়ালো, যেই মানটাকে আমরা গড় ভেবে নিয়েছিলাম কল্পনা, ওইটাই যে অ্যাকুরেট হবে তা নয়, ওইটার থেকে বেশি বা ওর কাছাকাছি, কম বা বেশি হতে পারে, কিন্তু ওর কাছাকাছিতেই হবে, আকাশ পাতাল খুব বেশি এদিক ওদিক হবে না। তাহলে কী দাঁড়ালো, যখন কল্পিত গড় বলা হবে, এই যে কল্পিত অ্যাজিউম এই পদ্ধতি বলা হলে এক্স বার ইজিক্যাল টু এ প্লাস সামেশান এফ আই ডিআই বাই সামেশান এফ আই, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে তো কটা টোটাল এই ক্ষেত্রে মনে রাখবে 5টি ঘর লাগবে। কি করে লাগবে আমি দেখিয়ে দিয়েছিলাম, এফ আইয়ের জন্য একটা, এ কোথা থেকে পাবো এক্স আই থেকে, তাহলে এর জন্য একটা, ডিআইয়ের জন্য একটা, তাহলে 3টে, এফ আই ডিআইয়ের জন্য একটা 4টে, আর যেখান থেকে পাবো তার জন্য যে ঘরটা সেটা নিয়ে একটা 5টা শ্রেণীর সীমানা। নেক্সট পরের পদ্ধতি, এটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, যেটাকে ইংলিশ বলে স্টেপ ডেভিয়েশন মেথড, অর্থাৎ এটাকে আরও এটার তুলনায় সরলতম। এই যে আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি করেছিলাম, প্রত্যক্ষ পদ্ধতির সরলতম রূপ হচ্ছে এই দুটো, ক্রমবিচ্যুতি এবং হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়। তবে একটা কথা মনে রাখবে যে এই ক্রমবিচ্যুতি এই পদ্ধতি যখন বলবে তোমাকে ক্রমবিচ্যুতিতে গড় নির্ণয়, তখন মনে রাখতে হবে এই পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে আমাদের শ্রেণীর সীমানার প্রত্যেকটি দৈর্ঘ্য, যেমন আগের অঙ্কটা গেছে 40 ছিল, এই ক্ষেত্রে যদি প্রত্যেকটির রেঞ্জ যদি সমান না হয়, ওটা অসমান হলেও বের করতে পারবো কল্পিত গড় পদ্ধতিতে, কিন্তু প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য যদি ইকুয়াল না হয়, লেন্থ যদি ইকুয়াল না হয়, তখন দেখুন এখানে লিখে দিয়েছি শ্রেণী দৈর্ঘ্য সমান হলে তবেই এই পদ্ধতি সম্ভব, আদারওয়াইজ এই পদ্ধতি সম্ভব নয়। সূত্রটিকে আগেরটার মতোই, এক্স বার ইজিক্যাল টু এ প্লাস, ওইখানে এইচ ছিল না, শুধুমাত্র একটা এখানে এইচ যুক্ত হলো, সামেশন এফ আই ইউআই, আগেরটা ছিল ইউ এফ আই ডিআই বাই সামেশন এফ আই। এবার দেখো ওইখানে ডিআই সমান সমান, আবার এখানে রিপিট করছি, ওইখানে ডিআই সমান সমান কী লিখছিলাম, ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ লিখেছিলাম, ওখানে অ্যাজিউম করেছিলাম, এখানেও ঠিক একটা অ্যাজিউম করে নেবো, এখানে ডি ছিল, এখানে ইউ। এবার ইউআইটা কি, ইউআইটা দেখো এই যে ডিআই ছিল তাকে জাস্ট লেন্থ, যে আমার শ্রেণীর বিস্তার বা শ্রেণীর প্রসার, তাকে দিয়ে ভাগ করা হবে, ভাগ করাবো, যে মানটা পাবো সেটা হচ্ছে ইউআই। দেখো আগের অঙ্কটার মতোই এই ক্ষেত্রেও 5টি ঘর লাগবে। এখানে একটু দেখে রাখবো এক্স বার এবং ইউ বারের মধ্যে সম্পর্ক। ইউ বার মানে হচ্ছে এই যে এখানে দেখো এক্স বার থাকলো, যে সূত্রটা এই যে এক্স বার লিখলাম, এ লিখলাম, এইচ লিখলাম, কারণ আমরা প্রথমেই দেখেছিলাম এক্স বার সমান সমান এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, ঠিক একই রকম হবে। ওখানে এক্সের পরে যদি ইউ থাকে তাহলে এটাকে বলবো আমরা ইউ বার, তাহলে এক্স বার ইজিক্যাল টু এ প্লাস এইচ ইউ বার। দেখো এখানে রিলেশনটা রয়েছে, সেখান থেকে ইউ বার সমান সমান 1/h ইন্টু এক্স বার। আবারও আরেকবার রিপিট করছি যে শ্রেণী দৈর্ঘ্য সমান, অর্থাৎ শ্রেণীর বিস্তার যে লেন্থ যদি সমান না হয় তবে কিন্তু এই পদ্ধতিতে বিস্তার করা সম্ভব, মানে নির্ণয় করা সম্ভব নয়। দেখো এবার একটা অঙ্ক দেওয়া আছে বইয়ের 9 দাগের অঙ্কটা, তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি, আর এগুলো যাতে সময়টা কম লাগে তাদের বোঝানো সম্ভবের জন্য এটা করা আছে। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতির কথা কিন্তু মনে রাখবে, কোনটা, এটা আমরা প্রত্যক্ষ শিখেছিলাম, আর একটা হচ্ছে কল্পিত গড়, আর একটা ক্রমবিচ্যুতি, কোন পদ্ধতিতে কোন সূত্রটি ব্যবহার করা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এখানে বুঝতে না পারো আরেকবার দেখে নেবে কোনটা প্রত্যক্ষ পদ্ধতি, কোনটা ক্রমবিচ্যুতি, আর কোনটা হচ্ছে আমাদের কল্পিত গড়। কল্পিত গড়ে কী থাকে, এফ আই ডিআই, আর ক্রমবিচ্যুতি এফ আই ইউআই। দুই ক্ষেত্রে এ থাকছে, এক্ষেত্রে এইচ থাকছে, এই ক্ষেত্রে যেমন এইচ থাকছে, কারণ আমরা ইউআইকে এইচ দিয়ে ভাগ করছি, ইউআইকে যেহেতু এইচ দিয়ে ভাগ করছি ভেবে রাখো, তার জন্য পাশে একটা এইচ কেটে যাচ্ছে, আলটিমেট ডিআইতে পৌঁছে যাচ্ছে আমরা।
তাহলে দেখো একটা অঙ্ক দেয় শ্রেণী সীমানা, আবারও বলছি শ্রেণী সীমানা, দেখো 30 শেষ, 30 থেকে শুরু, 60 শেষ, 60 থেকে, তার জন্য শ্রেণী সীমানা লেখা হয়েছে। আর যদি শ্রেণী সীমানা যদি ধরো 1 থেকে 10 হতো, পরেরটা 11 থেকে 20 হতো, তাহলে সেটা শ্রেণী সীমা, তারপর শ্রেণী সীমানা করে নিতে হতো আমাদেরকে। যাই হোক, এবার একটা অঙ্ক দেওয়া আছে, দেখো শ্রেণী সীমা, পরিসংখ্যা, শ্রেণী মধ্যক, মানে আমাদের বলছিলাম এক্সআই লাগবে, তাহলে এক্সআই না হলে ইউআই তৈরি করতে পারবো না, আর ইউআই জন্য এফআই ইউআই লাগছে। এখান থেকে পরিসংখ্যা অঙ্কটা লিখে রেখেছি। এবার শ্রেণী মধ্যক কী হবে, 0 আর 30 যোগ করলে হয় কত, 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। এবার একটু ভালো করে দেখো, এর রেঞ্জ কত, 30। এবার দেখো পরেরটা ইজিলি আমরা লিখতে পারি, 15, 30 যোগ করলে 45। তুমি ভাবো 30 আর 60, তোমরা ভেবে না, দেখো যে 30 আর 60 যোগ করলে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। তাহলে আমরা অতটা যদি না করতে যাই, তাহলে দেখে নেবো এর বিস্তার কত, 30। তাহলে প্রত্যেকটা বের করবো, আর প্রত্যেকটির সাথে সেটা যোগ করতাম। 15, 10, 30, 45, 45 আর 30 কত হচ্ছে 75, 75 আর 30 যোগ করলে 105, 105-এর সঙ্গে 30 যোগ করলে 135। একই রকম হবে, দেখো এক্স আই, আবার বলছি এক্স আই, এই এক্স আইয়ের সঙ্গে এক্সআই থেকেই সবসময় আমাদের এ ধরতে হবে। তাহলে মোটামুটি মিডিলে রয়েছে, আমি কি একে এ ভেবে নিলাম। এবার একটা দেখো, এই যে এক্স আই, অর্থাৎ এই যে এটা এক্সআই থেকে এ বিয়োগ করো, 15 থেকে 75 বিয়োগ করলে কত থাকে আমাদের -60, 15 থেকে 75 বিয়োগ করলে -60। আর এইচ মানে কত, এই অঙ্কে এইচ সমান হচ্ছে 30, এইচ সমান 30, ঠিক আছে। এ সমান কত ধরে নিয়েছি, এ সমান 75। তাহলে এই যে এক্স আই 15 থেকে 75 বিয়োগ করলে 60, 60কে 30 দিয়ে ভাগ করলে হয় -2। এবং মনে রাখবে এই অঙ্কটার সুবিধা এই কারণে যে ক্যালকুলেশন খুবই কম, -2, পরেরটা -1, এটা 0, এটা 1, এটা 2। তোমরা ক্যালকুলেশন করতে চাইলে করে নিতেই পারো। দেখো 45 থেকে 75 বিয়োগ করলে -30, -30কে 30 দিয়ে ভাগ করলে 30, -1 হয়। তাহলে যদি প্রথমে কোনো একটা বের করে নিতে পারো, তাহলে দেখবো পরপর -2, -1, 0 তো আসলো, আবার 1, 2, 3 করে বাড়তে দেবে, -3, -2, -1, 0, 1, 2, 3 এরকম যেতে পারে। এইবার লাস্ট এফআই ইউআই, এফআই কোনটা, আমরা সামেশন এফআই, এটা যোগফলটা বের করে নিতে হবে। সামেশন এফআই এটা যদি যোগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে কত, ধরো 25, 45, 45 আর 45 20 তো কত হয়, 45 করে 65, 65 15 হচ্ছে 80, এটা হলো। এবার সামেশন এফআই ইউআই কত হচ্ছে, দেখো এফ এর সঙ্গে এটা -24, তারপর হচ্ছে -15, এটা 0, এটা হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের 16। যদি যোগ করা হয়, দেখো 24, এখানে 1 বেশি আছে, এখানে 1 বেশি, আলটিমেট সামেশন এফআই ইউআই মানে হচ্ছে 2। এবার আমাদের সূত্র চলে যাব। সূত্র কি, x bar is equal to a plus h into summation fi ui by summation fi। একটু শুনলেই অঙ্ক মুখস্থ করে নিয়ে বুঝিয়ে নিতে পারবে। এর মান কত 75 ধরেছিলাম এখানে, প্লাস এইচ মানে কত আমাদের 30, এফআই ইউআই মানে কত 2, সামেশন এফআই মানে হচ্ছে 80। এবারে এই 0 কেটে কিন্তু এখানে 4 থাকছে, তাহলে 3কে 4 দিয়ে ভাগলে 0.75 হয়, মানে 30কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 300কে 40 দিয়ে 4 দিয়ে ভাগলে 75 হয়, তাহলে এখানে হচ্ছে 75.75। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছি, কোনো প্রবলেম হবে না। একবার একটু মন দিয়ে শুনলেই দেখতে পাবে। এক্স বার ইকুয়াল টু, দেখ আবারও বলছি পদ্ধতিগুলো মনে রাখো, কোনটা কোন পদ্ধতিতে ক্রমবিচ্যুতি বলা হয়, প্রত্যক্ষ বলা হয় সেটা। নেক্সট তোমাদের সুবিধার্থে এই অঙ্কটা করে দেওয়া আছে, একটা অঙ্ক করে দিয়েছি। দেখো এটা কি বলেছে, একটা পি এর মান পরিসংখ্যা বিভাজন তালিকার নমুনা এসে অঙ্ক দেওয়া আছে, এটা শ্রেণী সীমানা দেওয়া আছে। ছাত্র কোন পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতিতে মান নির্ণয় করতে। কল্পিত গড়ের সূত্র আমরা নিশ্চয়ই জানি, কি জানি আমি একটু নিচে লিখে নিই। কল্পিত গড়ের সূত্র হচ্ছে এক্স বার ইজ ইকাল টু এ প্লাস কল্পিত গড়, তাহলে সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, এটা লিখতে হবে আমাদেরকে। এবার দেখো শ্রেণীর মধ্যে কি হচ্ছে, 0 আর 10 যোগ করলে 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে নিশ্চয়ই শ্রেণী বিস্তার যদি 10, পরেরটা 15 হবে, তারপরটা কত 25 হবে, তারপরটা 35 হবে, তারপরটা 45। এবার তুমি এখানে শ্রেণীর মধ্যকে যে কোনো জায়গায় একটা এ ধরে মোটামুটি মিডিলে ধরলে ক্যালকুলেশন করতে সুবিধা। এ ডিআই মানে কি এক্স আই মাইনাস এ, 5 থেকে 25 বিয়োগ করলে -20, তারপরটা 15 থেকে 25 বিয়োগ করলে -10, এটা 0, তারপরটা 10, তারপরটা 20। এটাকে একই রকম -20, 10 যা ছিল সেগুলো কমছে, মানে 10 10 করে কমবে, 10 10 করে বাড়তে থাকবে। এফআই এর সঙ্গে ডিআই, এই যে এফআই এর সঙ্গে ডিআই গুণ করলে এখানে হচ্ছে -300, তারপরটা হচ্ছে -200, তারপরটা 0,
এখানে পি ছিল, 10-এর সাথে পি যোগ করলে এখানে 10p, তো আমি ডান পাশে লিখলাম যদি সুবিধা হবে। এখানে 10-এর সাথে 20 যোগ করলে গুণ করলে কত 200। দেখো সামেশন এফআই মানে হচ্ছে তোমার এখানে কত দাঁড়াচ্ছে 35, 70, 80, তাহলে 80 প্লাস পি। কখনোই এটাকে 80p লিখতে যাবে না, এই যে 80 প্লাস পি 80 প্লাস পি থাকবে এখানে। সামেশন এফআই ডিআই, সামেশন এফআই 80 প্লাস পি লিখবে, তাহলে এফআই ডিআই কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমি 10pটা প্রথমে লিখলাম। এবার এখানে 500, 500তে 200 কেটে মাইনাস 300 থাকছে। তাহলে সূত্র অনুযায়ী কী হচ্ছে, এই যে এটা সূত্র, তাহলে এখানে তুমি লিখে নিতে পারো এ সমান সমান 25, এটা লিখে নিলাম। তাহলে এ সমান সমান কত 25 লিখলাম, প্লাস এফআই ডিএ মানে হচ্ছে 10p মাইনাস 300 বাই এফআই কত হচ্ছে আমাদের 80 প্লাস পি। এর মান বলেছে, দেখো গড়ের মান বলেছে, গড় কত বলেছে আমাদেরকে 24, তাহলে দ্যাট মিনস এখানে আমরা 24 লিখতে পারি। হয়ে গেল। এবার দেখো এই যে 24 থেকে 25, এখানে 24 ছিল, 24 থেকে এই পাশে নিয়ে আসলে -1 হচ্ছে। এবার যদি কোনাকুনি গুণ করে আরেকটা লাইন এখানে 10p মাইনাস 300 বাই 80 প্লাস পি। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো মাইনাস পি এখানে আসলে -11p হয়ে যাবে, একটু ক্যালকুলেশনটা করে নেবে। এখানে -300 ছিল, 300 থেকে 80 বিয়োগ করলে -220, তাহলে এটা কেটে গেল। সুতরাং কী দাঁড়াচ্ছে পি সমান সমান 11×22, তাহলে পি এর মান কত হলো 20 দাঁড়ায়। সূত্র আর কিছু না। এবার আরেকটা, আমরা এতক্ষণ শ্রেণীর সীমা করেছিলাম, শ্রেণীর সীমানা করেছিলাম, শ্রেণীর সীমাটা একটু দেখে নিই। তারপর জন্য একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, অঙ্কটা নিজেরা করবে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। ধরো 30 থেকে 34, 35 থেকে 39, দেখো এখানে 34-এ শেষ, 35-এ শুরু, তাহলে আমাদের এখানে কি শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। এখানে প্রত্যক্ষ পদ্ধতি করে নিতে হবে। প্রত্যক্ষ পদ্ধতি মানে কোনটা, সামেশন এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে দেখো এখানে শ্রেণী দেওয়া, শ্রেণীর সীমা এটাকে, হ্যাঁ এটা হলো শ্রেণীর সীমা, যেহেতু 30 থেকে 34। আবার এখানে ডিফারেন্স যখনই মনে করো দেখবে যে এইটার থেকে এটা কত ডিফারেন্স, 1 ডিফারেন্স, যে যত ডিফারেন্স হবে তাকে 2 দিয়ে ভাগ করবে। 2 দিয়ে ভাগ করার পর যেটা আসবে এইটার থেকে অত বিয়োগ করবে, এটার সাথে ততটা যোগ করবে। দেখো এক ডিফারেন্স 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে নিম্ন সীমা কত হবে 29.5 থেকে 34.5। সিমিলারলি পরেরটা 34.5 থেকে কত দাঁড়াচ্ছে 39.5, এবার দাঁড়াবে 39.5 থেকে 44.5, পরেরটা 44.5 থেকে 49.5, 49.5 থেকে 54.5। দেখো নিচেরটা 0.5 কমছে, উপরটা 0.5 বেড়ে যাচ্ছে। পরেরটা কত হবে 54.5 থেকে 59.5। দেখো কোনো ইয়ে নেই, ফাঁকা জায়গা নেই। শ্রেণীর মধ্যে কী করে বের করবো, এই দুটো যোগ করলে কত হচ্ছে 34 আর 29 যোগ করলে কত হতো 64, 64কে 2 দিয়ে ভাগ করলে কত 32। দেখো এর মধ্যে ডিফারেন্স কত 5, তাহলে পরেরটা কত হবে 37, তারপরটা কত হবে 42, তারপরটা 47, নিশ্চয় বুঝে গেছে তখন 52, তারপরটা 57। তাহলে এফআই এক্সআই মানে এফ কত, এটাই এক্সআই, তোমরা গুণ করবে। সরি এটা যেহেতু দুটো যোগ করে 64, 64কে 2 দিয়ে ভাগ করলে 32। এবার একই রকম আর বাকি তুমি যোগ করেও বের করতে পারো, অথবা যেহেতু ডিফারেন্স 5 তাহলে 35, 32 সাথে 5 37, 37 42, 42 47, 5 52 57। তাহলে এখানে আমার সামেশন এফআই বের করতে হবে, নিজেরা করবে একটুখানি। এখানে সামেশন এফআই এক্সআই, যেহেতু অঙ্ক এতক্ষণ হয়ে গেছে। এফআই এক্সআই মানে কি, এফ এর সঙ্গে এক্স, তাহলে একটা প্রথমটা আমি গুণ করেছি, তাহলে 10 × 32 = 320। সিমিলারলি বাকিগুলো গুণ করবে, গুণ করে এখানে যোগ করবার, যোগ করার পর এখানে যেটা বেরোবে তাকে দিয়ে ভাগ করবে, ভাগ করলে অঙ্কটা বেরিয়ে যায়। এক্স বার সমান সমান যে সূত্র লিখে দেওয়া আছে এখানে। আশা করি কোনো প্রবলেম হবে না, তোমরা চেষ্টা করবে, অঙ্কটা করে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার করে বন্ধুদেরকে জানাবে, আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ব্যাস, থ্যাংক ইউ।